কি ব্যাপার মহারাজ, আপনার শরীর খারাপ বুঝি? না না মন্ত্রী, আমার শরীর ঠিকই আছে, তবে আমার মন ভালো নেই। যদি মনে কিছু না করেন, আমি আপনার মন খারাপের কারণ জানতে পারি কি? আহ মন্ত্রী, একই কথা বলছো তুমি। হতে পারো তুমি আমার মন্ত্রী, কিন্তু তার ঊর্ধ্বে তুমি আমার একজন সুখচিন্তক এবং বন্ধু। তাহলে বলুন মহারাজ, কেন আপনার মন খারাপ হয়ে আছে? আমার বিবাহের হয়েছে প্রায় 10 বছর, কিন্তু এখনো অবধি আমার কপালে সন্তান সুখ জুটল না। ও আচ্ছা, বুঝতে পেরেছি মহারাজ। তবে সন্তান সুখ সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করছে। তুমি ঠিকই বলেছ মন্ত্রী, কিন্তু আমি একটা কথা বুঝে উঠতে পারছি না। আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে কেন ঈশ্বর আমাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করে রেখেছে? না না মহারাজ, ওভাবে ভাববেন না। ঈশ্বর করুণাময়। তাই সময় হলে নিশ্চয়ই আপনার রাজপ্রাসাদে এক ফুটফুটে রাজকুমার জন্মগ্রহণ করবে। মন্ত্রী, তোমার মুখে ফুলচন্দন, কিন্তু আমার 2 রানীর মধ্যে কারোরই মা হওয়ার যোগ্যতা নেই। তাহলে কি করে আমি সন্তান সুখ ভোগ করব? ওই যে বললাম, ঈশ্বর চাইলে সব কিছুই সম্ভব। তাই নিরন্তর তার কাছে আপনি প্রার্থনা করুন। আয় মেজো, এদিকে আয়। দেখ, আমার গলার হীরের হারটা আমাকে কেমন মানিয়েছে বলতো। দিদি, তোমাকে এই হারে অপূর্ব দেখতে লাগছে। আমার তো মনে হয় আমার থেকেও তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। মেজো, তুই আমার সাথে আর মশকরা করিস না রে। তোর মতো টানা টানা চোখ, দুধে আলতা গায়ের রং আমার কি আর আছে বল? দিদি, তুমি আমার থেকে সৌন্দর্যে কম কিসের, হ্যাঁ? ঘন লম্বা কুচকুচে চুল, পটল চেরা চোখ, তোমার দিকে দেখলে চোখ ফেরানোই যায় না দিদি। থাক থাক, হয়েছে। আর বেশি প্রশংসা করতে হবে না আমার। এবার আমার খোঁপায় এই জুঁই ফুলের মালাটা লাগিয়ে দে। আজ মহারাজ তোমাকে দেখে আমার কথা ভুলেই যাবে। যা বললি। বলছি, তুই একটু সেজে গুজে নে, তারপর দুজনেই না হয় মহারাজের কাছে একসাথে যাব। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি দাসীদের বলছি আমাকে সাজিয়ে দিতে। আজ আমি নিজের হাতে তোকে সাজাবো, দাসীদের বলতে হবে না। বেশ। মন্ত্রী, ওই দেখো সোনালী হরিণ। আজ আমি ওকে শিকার করেই ছাড়ব। মহারাজ, খুব সাবধানে এবং নীরবে আপনি হরিণটিকে লক্ষ্য করে তীর ছুঁড়ুন। বেশ মন্ত্রী, আমি তোমার কথা মতোই হরিণটিকে লক্ষ্য করে তীর ছুঁড়ছি। আহা মন্ত্রী, আমার নিশানা চুকে গেল। এত সুন্দর একটা সোনালী হরিণ হাত থেকে ছুটে গেল। মহারাজ, আপনি চিন্তা করবেন না। হরিণটি বোধহয় খুব একটা দূরে যায়নি। আমরা বরং আমাদের ঘোড়াগুলো এখানে বেঁধে রাখি এবং পায়ে হেঁটে হরিণটিকে খুঁজি। বেশ, তাই করি। কিরে, আমার সোনার হরিণ, কোথা থেকে ছুটে এলি? সাধু বাবা, আজ কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরলাম। কেন রে, কি হয়েছে? কেউ শিকার করতে এসেছিল বুঝি? হ্যাঁ সাধু বাবা, কৃষ্ণগড়ের রাজা এবং তার মন্ত্রী এই ঘন জঙ্গলে এসেছে শিকার করার জন্য। হঠাৎ আমাকে দেখতে পেয়ে আমার উদ্দেশ্যে তীর ছোঁড়ে। সর্বনাশ! তাহলে তুই কি করে বেঁচে গেলি? আমার কপাল ভালো, মহারাজের তীর লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ায় আমার প্রাণ বেঁচে যায়। কথায় আছে না, রাখে হরি মারে কে। ঈশ্বর তোকে বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ সাধু বাবা,
ঈশ্বর আমার প্রাণ বাঁচিয়েছে। বলছে যে আমার মনে হচ্ছে মহারাজ এবং তার মন্ত্রী আমার পেছনে পেছনে আসছে। ও, তাই নাকি? ওনারা আমাকে দেখতে পেলে আবারও আমার উপরে আক্রমণ করবে। তাই আপনার পর্ণকুঠিরে আমাকে একটু আশ্রয় দিন। তুমি চিন্তা করো না আমার সোনার হরিণ, তুমি আমার কুটিরের পিছনে লুকিয়ে থাকো। ধন্যবাদ সাধু বাবা। প্রহরী, মহারাজাকে দেখতে পাচ্ছি না। সে কোথায় গেছে তুমি বলতে পারো কি? বড় রানীমা, মহারাজ মন্ত্রী মশাইকে নিয়ে জঙ্গলে গেছে শিকার করতে। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু মহারাজ আমাদের তো সে কথা বলে যায়নি। ক্ষমা করবেন রানীমা, মহারাজের মনটা বিশেষ ভালো নেই, তাই মন্ত্রী মশাই ওনার মন ভালো করার জন্য মহারাজকে শিকারে নিয়ে যান। ও আচ্ছা, ঠিক আছে। প্রহরী, আমাদের একটু একান্তে থাকতে দাও। আপনার হুকুম আমার মাথার ওপর। বুঝেছিস মেজো, আজকাল মহারাজের মতি গতি আমার বিশেষ ভালো ঠেকছে না। দিদি ভাই, তুমি ঠিকই বলেছ, আমিও তোমার সাথে সহমত। বুঝলি মেজো, মহারাজকে আমাদের রূপের ছলে সব সময় আঁচলে বেঁধে রাখতে হবে, একদম একা ছাড়া যাবে না। দিদি ভাই, আমিও মনে মনে এমনই কিছু ভাবছিলাম। আমার মনে আরও একটা কথা এসেছে, সেটা হচ্ছে মহারাজকে পটিয়ে যদি উত্তর দিকে আরেকটা মহল তৈরি করা যায় তাহলে কেমন হবে? বাহ, তুই বুদ্ধিমানের কথা বলেছিস মেজো। দুটো মহল হলে একটি মহল আমার হবে আর অপরটি তোর। আমরা নিজেদের নিজ নিজ মহলে নিজেদের মন মতো চলবো, নাচ গান খাওয়া দাওয়া গল্পগুজব সব কিছু। মেজো, তোকে বুদ্ধিমান বলতেই হবে। আজ মহারাজ আসুক, তারপর না হয় মহারাজের সাথে এই বিষয় নিয়ে কথা বলা যাবে। আপনারা কারা? আমার আশ্রমে কি চাই আপনাদের? নমস্কার সাধু বাবা, আমি কৃষ্ণগড়ের রাজা, আর উনি আমার মন্ত্রী। আমরা শিকার করতে জঙ্গলে এসেছি। আমরা একটি সোনার হরিণের খোঁজে এসেছি। আপনি কি দেখেছেন তাকে? হ্যাঁ, দেখেছি। এই রে, সাধু বাবা আমার কথা যদি বলে দেয় তাহলে তো রাজা আমাকে ধরে নিয়ে যাবে। কোথায় সে? আমাকে বলুন। কিন্তু কেন? আপনার সোনার হরিণ দিয়ে কি কাজ? আমি আমার রাজমহলে নিয়ে যাব, তার সঙ্গে খেলবো, যত্ন করব। কিন্তু হরিণ তো জঙ্গলে থাকে, সে কি করে রাজমহলে থাকবে? সাধু বাবা, আমি ওসব জানি না। আমার সোনার হরিণ চাই, আর তার জন্য আমি আপনাকে অর্থ, হীরা, মুক্ত সব দেব। আমি সাধু মানুষ, আমার এসবের কোনো কাজ নেই। তাহলে বলুন, আপনার কি চাই? আমার কিছু চাই না, তবে আপনি আমাকে একটা কথা বলুন। আপনি খেলার জন্য সোনার হরিণকে নিয়ে যেতে চাইছেন আপনার রাজপ্রাসাদে। আপনার কি কোনো সন্তান নেই? না সাধু বাবা, আমার কোনো সন্তান নেই। তাই আমার সবকিছু থেকেও আমি নিঃস্ব। ওহ, বুঝেছি। তাই আপনি সোনার হরিণ নিয়ে গিয়ে সন্তান লাভের সুখ মেটাতে চাইছেন। কি আর করি, আমার দুই রানী। প্রথম বিয়ে 10 বছর আগে, আর দ্বিতীয় বিয়ে 5 বছর হতে চলল, কিন্তু এখনো আমার সন্তানের মুখ দেখতে পেলাম না। আচ্ছা, এই ব্যাপার। আমি একটা কথা বলি, শুনবেন? বলুন সাধু বাবা, বলুন। যদি তোমার রাজপ্রাসাদে সন্তান জন্ম হয়, তাহলে কি তুমি সোনার হরিণের আশা ছেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি আমার সর্বস্ব ত্যাগ করতে পারি সন্তান সুখের জন্য। ঠিক আছে, এই নাও, এই আপেলটি তুমি তোমার যে কোনো এক রানীকে খাওয়াবে। কিন্তু কোন রানীকে খাওয়াবো বলুন? আজ রাতে যেই রানী নিজের সুখের কথা ভুলে আপনার সেবা করবে, তাকেই আপনি এই আপেল খাইয়ে দেবেন।
ধন্যবাদ সাধু বাবা, আমি আপনার কথা মতোই কাজ করব। সাধু বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বনে চলে যা, তোকে আর কেউ ধরতে আসবে না। মহারাজ, আপনার সাথে একটা কথা আছে। বলো বড় রানী, কি কথা? মহারাজ, আমাদের একটা মহল বানিয়ে দিন ওই নদীর কাছে। আমাকেও দিতে হবে মহারাজ। তোমরা দুজনেই আমার প্রাণের প্রিয়। আমার যা আছে তা সবই তোমাদের, তাহলে আর একটা মহলের কি দরকার? মহারাজ, আমরা সারা দিন এই মহলে থেকে বিরক্ত হয়ে যাই। আমাদের মনোরঞ্জনের জন্য আরেকটি মহল দরকার। কেন? এই মহলে আমি সব বন্দোবস্ত করে দেব। না না মহারাজ, আমাদের নতুন মহল চাই। এই মুহূর্তে আমি কিছু নির্ণয় নিতে পারছি না, তার জন্য আমাকে সময় দিতে হবে। আমি ভেবে জানাবো। অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমোবো। ঠিক আছে, আমারও ঘুম পাচ্ছে, আমিও আমার কক্ষে যাই। কি হলো বড় রানী, তুমি ঘুমোবে না? আপনি সারাদিন জঙ্গলে শিকার করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন। আমি আপনার পা দুটি টিপে দিই, আপনি নিশ্চিন্তে ঘুমোন, তারপরে আমি ঘুমোতে যাব। আচ্ছা বেশ বড় রানী। বড় রানী, এই আপেলটি খেয়ে নাও। এত রাতে আপেল কোথায় পেলেন মহারাজ? মহারাজ, ধন্যবাদ আপনাকে। এবার আপনি শুয়ে পড়ুন, আমি আপনার পা টিপে দিচ্ছি। এই মেজো, তোকে একটা খুশির খবর দেওয়ার আছে। কি খবর দিদি ভাই? বল তো মেজো, কি খবর হতে পারে? কি আর হবে, মহারাজ নিশ্চয়ই আমার জন্য একটা নতুন মহল তৈরি করে দিতে রাজি হয়েছে। না না, খবরটা তা নয়। তাহলে কি খবর দিদি, বলো আমায়। মেজো, আমি মা হতে চলেছি, আর তুই মেজো মা। মা হতে চলেছ? মানে, আমি ঠিক তোমার কথা বুঝে উঠতে পারলাম না। মেজো, আমি গর্ভবতী হয়েছি, আর কিছুদিন পর আমি সন্তান জন্ম দেব। তা কি করে সম্ভব? 10 বছর হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, কিন্তু এতদিনে যখন তুমি মা হতে পারোনি, তাহলে হঠাৎ কি করে এখন তুমি গর্ভবতী হলে? মহারাজ একদিন শিকারে গিয়েছিলেন, সেখানে এক সাধু বাবা ওনাকে একটি ফল দিয়েছিল আমাদের দিতে, কিন্তু তারও একটি শর্ত ছিল। কি শর্ত? শর্ত এটাই ছিল যে ফলটি মহারাজের তাকেই দেবার ছিল যে স্ত্রী ওনাকে সেবা শুশ্রূষা করবেন। দিদি ভাই, এর আগে তুমি আমাকে এ কথা বলনি তো। সত্যি বলতে কি, আসলে আমি এই ব্যাপারটায় প্রথম প্রথম বিশ্বাস করিনি, তবে গতকাল রাতে যখন আমার মাথা ঘুরলো এবং আমি জ্ঞান হারাই, তখন এক দাসী আমাকে দেখে বলল আমি বোধহয় গর্ভবতী হয়েছি। অন্য কারণেও তো মাথা ঘুরে পড়ে বেহুশ হয় লোকে, আর দাসীর কথা শুনেই তুমি নিশ্চিত হয়ে গেলে? না রে মেজো, মহারাজ আমার অসুস্থতার কথা জেনে বৈদ্য এনেছিলেন এবং তিনি আমাকে দেখে নিশ্চিত করলেন। তাহলে তো তোমার এবার সোনায় সোহাগা। মহারাজ এখন তোমাকে বেশি ভালোবাসবে, কারণ তুমি যে ওনাকে সন্তান উপহার দিতে চলেছ। এভাবে কেন বলছিস মেজো? মহারাজ আমাদের দুজনকেই ভালোবাসেন, আর আমার সন্তান তোরও সন্তান, তাই না? মোটেও না। এক গাছের ছাল কি অন্য গাছে লাগে বলো? মনে হচ্ছে আমার মা হওয়ার খবরটা মেজোরানী সহ্য করতে পারছে না। মেজোরানী বড়রানীর সন্তানকে নষ্ট করার জন্য ফোন দিয়ে আঁটে। আমাকে কিছু একটা করতেই হবে। আমি বেঁচে থাকতে দিদির পেটে যে সন্তান আছে তাকে দিনের আলো দেখতে দেব না। কোথায় আছিস? এদিকে আয়। বলুন মেজোরানী। দাসী,
আমার কথা মন দিয়ে শোন। না না মেজরানি, আমি অমন কাজ করতে পারবো না। আমার কথায় কাজ করলে তোকে অনেক টাকা পয়সা গয়নাগাটি দেব, আর আমার কথা না মানলে তোর গরদান যাবে। কি বিপদ! আপনার কথা মানলে মহারাজ জানতে পারলে উনি আমার গরদান উড়িয়ে দেবেন। ওই নিয়ে ভাবিস না, আমি মহারাজকে সামলে নেব। তুই শুধু আমার কাজ কর। ঠিক আছে, আমি রাজি। তবে আমাকে টাকা পয়সা গয়নাগাটি সহ 5 বিঘা মাটি দিতে হবে। ঠিক আছে, সেটাও দেব। শুধু বড় রানীমার পেটের ভেতরে যে বাচ্চাটি আছে তাকে যে করেই হোক শেষ করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার কথা মতোই সব কাজ করব। এবার বুঝবে বড় রানী। রানীমা, এই নিন, আপনার জন্য দুধ এনেছি। এই দুধ খেলে আপনি এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ থাকবেন। বাহ, তুই আর কত যত্ন করবি। ঠিক আছে, এখানে রেখে দে, আমি খেয়ে নেব। না রানীমা, আমি আপনাকে নিজ হাতে দুধ খাওয়াবো, তারপরে যাব। জেদ করিস না, আমি বাচ্চা নই, আমি খেয়ে নেব। না রানীমা, আপনি দুধ না খেলে আমি কিছুতেই যাব না। আমি খেয়ে নেব, তুই যা, নইলে মহারাজের কাছে কিন্তু তোর নামে নালিশ করব। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, কিন্তু দুধ খেয়ে নেবেন দয়া করে। ঠিক আছে, তুই যা এখন। দাসী আমাকে দুধ খাওয়ানোর জন্য এত জোরাজুরি করছে, নিশ্চয়ই ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে। না না, আমার এই দুধ খাওয়া ঠিক হবে না। এই রে, বড় রানী যে দুধ ফেলে দিলেন। মেজরানীকে গিয়ে বলি, হায় রে, আমার গয়না টাকা জমি জমা এবারের মতো আর পাওয়া হলো না। বড় রানী, আমি ভীষণ উত্তেজিত হয়ে আছি। প্রতিনিয়ত আমাদের সন্তানের মুখ দেখবার জন্য আমি অপেক্ষা করে আছি। আমি বুঝি মহারাজ আপনার মনের পরিস্থিতির কথা। এত বছর পর আমি সন্তান জন্ম দিতে যাচ্ছি, এই ভেবে আমিও ভীষণ খুশি। তবে মাঝে মাঝে আমার ভীষণ ভয় হয়। ভয়? কিসের ভয় রানী? আমি থাকতে তোমার কোনো ভয় নেই। জানি মহারাজ, তবে একটা অনুরোধ করতে চাই। কি অনুরোধ রানী? আমি আজ থেকে নিজের রান্না নিজে করে খাবো। কি বললে? এই শরীরে তুমি নিজে রান্না করে খাবে? না না না, তা কি কখনো হয়? তোমার এত দাস দাসী থাকতে তুমি নিজে রাঁধবে? আমাদের সন্তানের কথা বলছি। আসলে আমার এই মুহূর্তে কাউকেই বিশ্বাস হচ্ছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কাজ করি, তোমার জন্য আমিই না হয় রান্না করে দিই। আপনি রাজা হয়ে রাঁধবেন? হ্যাঁ, রাঁধবো। রাজা হয়েছি তো কি হয়েছে? আমার বউ আমার সন্তানের ভালোর জন্য সব করতে পারি। আমি সত্যিই খুব সৌভাগ্যবতী যে আপনার মতো মানুষকে আমি আমার স্বামী রূপে পেয়েছি। ও, এই ব্যাপার! মহারাজ বড় রানীর প্রেমে মজে গেছেন একেবারে। যাই, গিয়ে মেজো রানীকে বলি। মহারাজের খুব প্রেম জেগেছে বড় রানীর প্রতি, তাই ওনার বড় বউয়ের জন্য উনি রান্না করবেন। হ্যাঁ মেজো রানী, আমি নিজ কানে শুনেছি, তাই তো আপনাকে বলতে এলাম। আমাদের সকল পরিকল্পনা এক এক করে বৃথা যাচ্ছে। কিছু একটা করতে হবে, নইলে বড় রানীর সন্তান এই পৃথিবীতে এলে আমার আর অস্তিত্ব থাকবে না। আপনি চিন্তা করবেন না মেজো রানী, এমন একটা ষড়যন্ত্র করব যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। সত্যি বলছিস? হ্যাঁ মেজো রানী। তাহলে আমাকে বল, তুই কি ষড়যন্ত্র করেছিস?
মেজরানি, জানেন তো দেওয়ালেরও কান আছে, তাই আমি আপনাকে কানে কানে বলবো। বেশ, তাই না হয় বল। সত্যি, সত্যি যদি তুই এই কাজ করতে পারিস, তাহলে আমি তোকে আমার কথা মতো পুরস্কার দেব। আগে আপনার কাজ করি, তারপরে যা বললাম আপনাকে আমার সাহায্য করতে হবে। বেশ, তাই হবে। ওরে বাবা, মরে গেলাম! ও, ও, বাঁচাও, বাঁচাও, কেউ আছো? সর্বনাশ! বড় রানী, কি করে পড়ে গেলে তুমি? মহারাজ, আমি এক্ষুনি দাইমাকে ডেকে আনছি। আপনি আপনি বড় রানীকে মহলে নিয়ে যান। আহ! আহ! মহারাজ, আপনার ফুটফুটে ছেলে হয়েছে। বাহ, এ তো আনন্দের কথা। মন্ত্রী, পুরো রাজমহল আলোর রোশনাইয়ে সাজিয়ে দিন। গরিবদের মন্ডা মিঠাই বিতরণ করুন, খাওয়ানোর ব্যবস্থা করুন। আজ্ঞে মহারাজ, আপনার হুকুম এক্ষুনি বাস্তবায়ন করা হবে। মহারাজ, খুব বিপদ থেকে বেঁচে গেছেন বড় রানী। যেইভাবে পা পিছলে পড়ে গেছিল, একটুর জন্য বেঁচে গেছেন। তবে নিশ্চয়ই কেউ ইচ্ছে করে মেঝেতে তেল ফেলে রেখেছিল। কিন্তু কে এবং কেন এমন কাণ্ড করলো? কার এত দুঃসাহস? আপনার গোপন শত্রু বাচ্চাটিকে মেরে ফেলতে চাইছিল। যে এই কাজ করেছে তাকে আমি কঠোর শাস্তি দেব। দাসী, এবারেও বেঁচে গেল ওই বজ্জাত বড় রানী। হ্যাঁ গো মেজো রানী, আপনি ঠিকই বলেছেন। নিশ্চয়ই শরীরে কোনো তাবিজ কবজ ধারণ করেছেন বড় রানী, নইলে কি আর এত জোরে পড়ে গিয়েও বেঁচে আসেন? না, আর কোনো বিকল্প নেই। আজ রাতে আমি বড় রানী এবং তার বাচ্চাকে মেরে ফেলবো। তুই আমাকে সাহায্য করবি? ঠিক আছে।